আচ্ছা, আমি রেকর্ডিংটা অন করে দিয়েছি। একটু দেখো, আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো বিওডি মেজারমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা এটাও জানি যে আমরা 5 ডেইসে বিওডি মেজার করি, কারণ আলটিমেট যে অক্সিজেন ডিমান্ড সেটা 98 থেকে 99% আমরা 5 ডেইসে অ্যাকোয়ার করে ফেলতে পারি। সো দ্যাটস আমরা যদি 5 ডেতে মেজার করি, আমরা অ্যাকুরেট কতটুকু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আমরা পেয়ে যাই, এবং আমাদের কখন সিডিং করা লাগতে পারে অথবা কখন ডাইলিউশন করা লাগতে পারে সেটাও আমরা মোটামুটি জানি। এখন বিএডি যেটা আমরা ক্যালকুলেট করব সেটা একটা মডেল আছে, এবং মডেলটাকে কি বলতেছে একটু দেখো। আমাদের দ্য রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবল। দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে তোমার যতটুকু ওয়েস্ট আছে, ধরে নাও যে অর্গানিক ওয়েস্ট যতটুকু আছে ততটুকুই তো ডিকম্পোজ হবে, তাই না? এখন এই যে যে রেটটা আছে, রেট অফ ডিকম্পোজিশন অথবা অক্সিডেশন যেটা, সেটা হলো প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবল। তোমার ওয়েস্ট বেশি থাকলে রেট অফ ডিকম্পোজিশনও বেশি হবে, ওয়েস্ট কম থাকলে রেট অফ ডিকম্পোজিশনও কম হবে। এখন আমরা এটাকে তাহলে কিভাবে লিখতে পারি? দেখো, এলটি বাই ডিটি এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের রেট অফ ডিকম্পোজিশন, রেট মানে সময়ের হারটা কতটুকু চেঞ্জ হচ্ছে, ডিকম্পোজিশন ইজ প্রপোর্শনাল টু দ্য ওয়েস্ট। সো আমাদের যদি এলটিটা ওয়েস্ট হয় এবং এলটি বাই ডিটি যদি ওয়েস্টের হারটা হয় মানে ডিকম্পোজিশনের রেটটা হয়, তাহলে এই দুইটা হবে হলো প্রপোর্শনাল। তাহলে এই মডেলিংয়ে এটাই আমাদেরকে অ্যাজিউম করে নিছে অথবা বলছে। এখন এই প্রপোর্শনালটাকে যদি আমি উঠায় দিই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, কে আসতেছে। এখন এখানে একটু দেখো, গ্রাফটা একটু বোঝার আছে। এটা এখানে যেটা বোঝানোর ট্রাই করছে, আমাদের পার টাইমে অথবা সময়ের সাথে সাথে আমাদের অর্গানিক যে ম্যাটেরিয়াল এলটি সেটা কতটুকু আছে সেটার একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন করছে, আর সময়ের সাথে সাথে আমাদের বিওডি যেটা মানে অক্সিজেন ডিমান্ড, বিওডিটা মানেই হলো অক্সিজেন ডিমান্ড, সেটার একটা গ্রাফ তোমার দেখানো ট্রাই করছে। এখন একটু দেখো, ইনিশিয়ালি আমাদের অর্গানিক ওয়েস্ট ছিল, সময় যত বাড়তেছে ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রেজেন্সে অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করতেছে। সো তোমার যখন ডিকম্পোজ করবে, ডিকম্পোজ করলে আমাদের অর্গানিক ওয়েস্টের অ্যামাউন্টটা সেটা বাড়বে না কমবে? কেউ একজন বলো তো। কমবে। কমে যাচ্ছে। তার মানে আমার ইনিশিয়ালি একটা ম্যাক্সিমাম আমি অর্গানিক ম্যাটেরিয়াল পাবো, সেটাকে আমরা বলতেছি হলো এল নট। তার মানে হলো জিরোর সময় আমাদের কতটুকু অর্গানিক ওয়েস্ট আছে, এবং সময় যত বাড়তেছে আমাদের অর্গানিক ওয়েস্টের অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতেছে, এবং এটা এক্সপোনেনশিয়ালি আমাদের ডিক্রিজ হয়। দ্যাটস ওয়াই আমাদের কার্ভটা হলো ডাউনগ্রেড হচ্ছে, এক্সপোনেনশিয়াল ডাউনগ্রেড কার্ভ। এরপরে দেখো আরেকটা জিনিস আছে আমাদের বিওডি। বিওডি দ্বারা কি বোঝাচ্ছে? অক্সিজেন ডিমান্ড বোঝাচ্ছে। সো তোমার ব্যাকটেরিয়া গুলা ধরে নাও এতটুকু অক্সিজেন প্রেজেন্ট আছে, এই অক্সিজেনের প্রেজেন্স নিয়ে অথবা এই অক্সিজেনকে ইউজ করে সে অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করতেছে। এখন সময় যত বাড়বে আমাদের অক্সিজেনের ডিমান্ড অথবা অক্সিজেনের অ্যামাউন্টটা বাড়বে না কমবে? আগে এটা বলো। সময় যাচ্ছে, ব্যাকটেরিয়া অক্সিজেন ইউজ করে ডিকম্পোজ করে ফেলতেছে, তা অক্সিজেনের অ্যামাউন্টটা বাড়তেছে না কমতেছে? কমতেছে। অক্সিজেনের অ্যামাউন্টটা কিন্তু কমে যাচ্ছে। সো অক্সিজেনের অ্যামাউন্ট যখন কমে যাবে তাহলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, আর অক্সিজেন ডিমান্ডকেই তো আমরা বলতেছিলাম হলো বিওডি। দ্যাটস ওয়াই ইনিশিয়ালি আমাদের কোনো অক্সিজেন ডিমান্ড ছিল না, তার মানে কোনো ব্যাকটেরিয়ার কোনো অক্সিজেন প্রয়োজন ছিল না। আর সময় যত যাচ্ছে আস্তে আস্তে আমাদের অক্সিজেন ডিমান্ডটা বাড়তে থাকবে। এখন একটা ব্যাকটেরিয়ার তো অবভিয়াসলি কি একটা ক্যাপাসিটি থাকে, যে ক্যাপাসিটিতে সে এতটুকু অক্সিজেন ইউটিলাইজ করে ডিকম্পোজ করতে পারে। সো তুমি যখন ওর লিমিটিং রেঞ্জ যে চলে যাওয়া, এরপরে তুমি যতই ব্যাকটেরিয়া দাও না কেন সে কিন্তু আর ডিকম্পোজ করবে না।
সো এই কারণে দেখা যাচ্ছে একটা সার্টেন লেভেল যাওয়ার পর আমাদের যে অক্সিজেন যে ডিমান্ডটা আছে সেটা প্যারালাল হয়ে যায় অথবা কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের সার্টেন ব্যাকটেরিয়ার জন্য আমাদের বিওডি যে লিমিটটাও সেটাও কিন্তু একটা সার্টেন টাইম যাওয়ার পর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এরপরে তুমি যতই অক্সিজেন দাও না কেন তোমার বিওডি লেভেলটা অথবা আমাদের যে ব্যাকটেরিয়ার যে অক্সিজেনটা সেটা আর হলো ইউজ করতে পারবে না অথবা ইউটিলাইজ করতে পারবে না। তাহলে এই গ্রাফটা আমরা বুঝতে পারছি। এখন এই গ্রাফটা থেকে দেখো আমাদের অর্গানিক যে ওয়েস্টের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু কমতেছিল। দ্যাটস ওয়াই আমি যখন প্রপোর্শনাল লিমিটটা উঠায় দিচ্ছি তখন একটা কনস্ট্যান্ট দিচ্ছি, আর এই নেগেটিভ সাইন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ডিক্রিজ হচ্ছে অথবা কমে যাচ্ছে। এখন তাহলে আমি আমার একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশনটাকে আমি ইন্টিগ্রেট করব ইনিশিয়াল অর্গানিক ওয়েস্টের রেসপেক্ট টু একটা সার্টেন টাইমের রেসপেক্টে। তার মানে হলো টি সময় পরে আমাদের ওয়েস্টটা কতটুকু হচ্ছে, এই যে দেখো এতটুকু ওয়েস্ট। আচ্ছা, তাহলে এখানে আমি যদি লিমিটিংটা করি আমাদের ইন্টিগ্রেশন করার পর আলটিমেটলি কি আসতেছে, এই টার্মটাকে আমরা লন লিখতে পারি এলটি ডিভাইডেড বাই এল নট, আর এটাকে আমরা মাইনাস কেটি দ্বারা লিখতে পারি। এবং কেটা হলো রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, এটার একটা সার্টেন ভ্যালু আছে যেমন 0.1 থেকে 0.5 পার ডে। সো পার ডে তে রেট অফ কনস্ট্যান্টের একটা ভ্যালু দেওয়া আছে এবং এটা কিন্তু টি সময়ে আমরা কনভার্ট করে নিতে পারি। এই যে ভ্যালুটা সেই ভ্যালুটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো আমাদের অন্য কোনো যদি টেম্পারেচারে প্রয়োজন হয় অথবা হায়ার টেম্পারেচারে যদি প্রয়োজন হয় তখন আমরা এই ফর্মুলা দিয়ে কনভার্ট করে নিতে পারি। লাইক আমার 27 এ কত লাগবে অথবা 15 ডিগ্রি সেলসিয়াসে আমার কত রেট অফ কনস্ট্যান্ট হতে পারে। তাহলে আমরা কনভার্সনটা বুঝতে পারছি। তাহলে এরপরে দেখো আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হলো LT ইজ ইকুয়াল টু L নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এল নটটা হলো আমার ইনিশিয়াল যে অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটাকে আমরা বলতেছি হলো এল নট, আর এল টিটা হলো টি সময় পরে আমাদের কতটুকু অর্গানিক ওয়েস্ট লেফট থেকে গেছে সেটা আমরা জানতে চাচ্ছি। এখন একটু দেখো এই গ্রাফটা থেকে দেখো, এটা হলো ইনিশিয়াল আমার কন্ডিশন এল নট, আর টি সময় এইখান থেকে আমি শুরু করে এতটুকু অ্যামাউন্ট পাচ্ছি, আর বিওডি ভ্যালুটা হলো এইখান থেকে এতটুকু পোর্শন পর্যন্ত। এই যে এইটুকু বোঝাচ্ছে হলো আমাদের বিওডি, তার মানে এলটি সময় আমাদের বিওডি লাগবে হলো এতটুকু অথবা অক্সিজেন ডিমান্ড এতটুকু লাগবে। তাহলে আমি এল নট কে কি লিখতে পারি, বিওডি টি প্লাস এল টি, আর এই যে যে এতটুকু পোর্শন পাচ্ছ এটা হলো টি সময় আমার কতটুকু অক্সিজেন ডিমান্ড। যদি আমার 5 ডেজ এ প্রয়োজন হতো তাহলে আমি এই বরাবর চলে যেতাম এবং এতটুকু যে ভ্যালুটা সেটা আমার দিতে হলো L5, দ্যাট মিন্স 5 ডেজ পরে আমাদের অর্গানিক ওয়েস্ট কতটুকু লেফট থাকতেছে, আর এই পাশে যে ভ্যালুটুকু আছে সেটা হলো 5 ডেজে আমাদের অক্সিজেন ডিমান্ড কতটুকু অথবা বিওডির ভ্যালু কতটুকু। সো আমি এখান থেকে লিখতে পারি এল নট ইজ ইকুয়াল টু বিওডিটি প্লাস এলটি, এবং বিওডিটি যদি আমি বের করতে চাই তাহলে এটাকে সিম্পলিফাইড ওয়েতে আমরা লিখতে পারি। তুমি দেখো এলটি এর ভ্যালুটা এখানে বসা দাও, বসায় দিলে কি আসবে, আমাদের এল নট মাইনাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। সো তুমি এল নট যদি কমন নিয়ে যাও তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি থাকতেছে। সো এখানে দেখো এল নটটা কিন্তু আমাদের ইনিশিয়াল যে অর্গানিক ওয়েস্টটা আছে সেটার ভ্যালু কিন্তু, আর টিটা হলো কত সময় তুমি 5 ডেজে মেজার করতেছো নাকি 2 ডেজে অথবা 3 ডেজে। সো তোমার যদি ইনিশিয়াল অর্গানিক ওয়েস্টের অ্যামাউন্টটা দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে যে আমাদের 5 ডেজে অথবা বিওডি 5 কত, তাহলে তুমি সেখান থেকে কিন্তু বের করে নিতে পারবা, কারণ টি এর ভ্যালু 5 বসায় দাও আর কে এর ভ্যালু 25 ডিগ্রি সেলসিয়াসে কত আসতেছে সেটা আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে। সো আমরা নেক্সট ক্লাসে বিওডি রিলেটেড ম্যাথ করব এবং এই ফর্মুলাকে আমরা ইউটিলাইজ করি। তাহলে এই ফর্মুলাটা কি বোঝা গেছে কিভাবে ডিরাইভ করা হলো? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে?
আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি সামনের দিকে একটু প্রসিড করি। এখানে দেখো আরেকটা গ্রাফ দেওয়া আছে। এখন আমাদের ইনিশিয়ালি যখন ব্যাকটেরিয়াটা ইফেক্টিভ হয় অথবা একদম ফার্স্টের দিকে আমাদের যখন ওয়েস্ট আসে, আমাদের দুইটা টাইপের ব্যাকটেরিয়া আছে, একটা হলো অটোট্রফিক আর একটা হলো হেটেরোট্রফিক। এখন ইনিশিয়াল কন্ডিশনে আমাদের যে হেটেরোট্রফিক যে ব্যাকটেরিয়াগুলা সেগুলা হলো অ্যাক্টিভ থাকে এবং সেই ব্যাকটেরিয়াগুলা আমাদের অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজ করে। একটা সার্টেন টাইম যাওয়ার পরে আমাদের যে ব্যাকটেরিয়াগুলা ছিল সেগুলা মারা যায় এবং কাজ করতে পারে না অথবা তার লিমিটিং রেঞ্জে পৌঁছা যায়। এরপরে বাকি যে আমাদের ব্যাকটেরিয়া গুলা ছিল অটোট্রফিক যে ব্যাকটেরিয়া, সেইগুলা হলো ইফেক্টিভ হওয়া শুরু করে এবং সেই ব্যাকটেরিয়া গুলা আমাদের নাইট্রোজেন রিলেটেড যে অর্গানিকটা আছে সেটাকে হলো আমাদের ডিকম্পোজ করা শুরু করে এবং নাইট্রিফিকেশন প্রসেসে। তাহলে একটু দেখো, ফার্স্টের দিকে আমাদের যে ব্যাকটেরিয়া গুলা কাজ করতেছে এবং যতটুকু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো কার্বনেশিয়াস অক্সিজেন ডিমান্ড অর বিওডি, সিবিওডি আর বিওডি। এবং সিবিওডিটা আমরা 5 থেকে অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে 5 ডেজে মেজার করি। সো 5 ডেজে পরে 6 টু 10 ডেজের ভিতর আমাদের হলো নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা নাইট্রিফিকেশনের কাজ শুরু করে এবং এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার জন্য আমাদের যতটুকু অক্সিজেন ডিমান্ডের প্রয়োজন সেটাকে আমরা বলি হলো নাইট্রোজেনেসিস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং এটা শুরু হয় হলো 6 টু 10 ডেজের পর থেকে। তাহলে আমাদের ফার্স্টের দিকে যে ভ্যালুটা পাচ্ছি অক্সিজেন ডিমান্ডের সেটাকে আমরা বলি হলো কার্বনেশিয়াস এবং সার্টেন টাইম যাওয়ার পর আমাদের নাইট্রোজেন রিলেটেড যে অর্গানিক ওয়েস্ট আছে ওয়াটারে, সেই অর্গানিক ওয়েস্ট গুলাকে আমাদের নাইট্রিফিকেশন প্রসেসে ডিকম্পোজ করা শুরু করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সার্টেন টাইম যাওয়ার পরে দেখো আমাদের নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোর যদি আমাদের রিয়াকশনটা খুব র্যাপিড হয় তাহলে 6 ডেজ এর আগে থেকেও কিন্তু শুরু হতে পারে, বাট ইন জেনারেল কেসে আমাদের 6 থেকে 10 ডেজ এর পর থেকেই শুরু হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের দুইটা গ্রাফ। আর এখানে দেখো আরেকটা জিনিস বলা আছে, আমাদের 5 টু 8 ডেজ এর ভিতর আমরা কখনো এনবিওডিটা ইন জেনারেল কেসে পাই না। 5 ডেজ এর ভিতর আমরা যেই অক্সিজেন ডিমান্ডটা পাই সেটাকে বলা হয় হলো সিবিওডি আর বিওডি এবং 5 ডেজ পরে যে আমি অক্সিজেন ডিমান্ডটা পাই সেটাকে আমরা বলি হলো এনবিওডি। তাহলে আমরা সিবিওডি বুঝতে পারছি, এনবিওডি বুঝতে পারছি এবং আমরা বিওডিটা 5 ডেজে মেজার করি সেটাও দেখতে পেলাম। আর কখন ডাইলেশন করা হবে, সিডিং করা হবে সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে জেনে আসছি। এরপরে আরেকটা টার্ম আছে সেটা হলো সিওডি, দ্যাট মিন্স হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তুমি একটু ডেফিনেশনটা আগে আমরা দেখি। ওডি মানেই তো অক্সিজেন ডিমান্ড আর সি দ্বারা বোঝাচ্ছে হলো কেমিক্যাল, তাহলে সিওডি দ্বারা বোঝাচ্ছে দেখো দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড ফর কমপ্লিট অক্সিডেশন অফ অর্গানিক ওয়েস্ট by the action of strong oxidizing agent under acidic condition. That means আমি এটাকে যদি একটু ইলাবোরেট করি, সিওডিও হলো আমাদের অক্সিজেন ডিমান্ড এবং এই অক্সিজেন ডিমান্ডটা কার প্রয়োজন? ব্যাকটেরিয়ার প্রয়োজন এবং ব্যাকটেরিয়া একটা স্ট্রং এজেন্টিং অক্সিডাইজিং যে এজেন্ট আছে সেটার রেসপেক্টে হলো আমাদের রিয়াকশন করবে। তার মানে হলো আমাদের দেখা যাচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট আমরা ইউজ করে থাকি সিওডি ক্যালকুলেশনে। সো আমাদের এই ক্যালকুলেশনটা করার জন্য অথবা এটা মেজার করার জন্য অবভিয়াসলি আমাদের একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে। তুমি যে ডেফিনেশনে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা না লেখো তাহলে কিন্তু ডেফিনেশন ইনকমপ্লিট থাকবে অথবা ফুল কমপ্লিট হবে না। সো এরপরে আরেকটা যেটা আমার মানে কন্ডিশন বলে দিচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল যে কন্ডিশনটা থাকবে ব্যাকটেরিয়ার সেটা হলো অ্যাসিডিক কন্ডিশন থাকবে। তাহলে অ্যাসিডিক কন্ডিশনে এবং স্ট্রং এজেন্টের আমাদের প্রেজেন্সে ব্যাকটেরিয়া যতটুকু অক্সিজেনের প্রয়োজন হচ্ছে অর্গানিক ওয়েস্টকে অক্সিডাইজ করতে সেটাকে আমরা বলতেছিল সিওডি। এখন সিওডি হলো ইন জেনারেল কেসে আমরা 3 আওয়ার্স এর ভিতরে ডিটারমাইন করতে পারি। এখন সিওডি দ্বারা বোঝাচ্ছে হলো
আমাদের ওয়েস্টের ভিতর অর্গানিকও থাকতে পারে, ইনঅর্গানিকও থাকতে পারে কিন্তু। এবং তোমাদের ফার্স্টে এখানে বলে আসছিলাম যখন আমরা অর্গানিক ওয়েস্ট পড়তেছিলাম, এই যে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল। সো আমাদের অর্গানিক ওয়েস্টও থাকতে পারে, ইনঅর্গানিক ওয়েস্টও থাকতে পারে। এখন এই অর্গানিক এবং ইনঅর্গানিক ওয়েস্টের জন্য কতটুকু অক্সিজেনের প্রয়োজন সেটাকে আমরা বলতেছি হলো সিওডি। আর বিওডিটা হলো আমাদের শুধুমাত্র অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটাকে আমাদের ডিকম্পোজ করতে কতটুকু অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এবং এখানে কিন্তু একটা স্ট্রং এজেন্ট আমার লাগবে। তাহলে আমাকে কে একজন একটু বলো তো, বিওডি বেশি হবে নাকি সিওডি বেশি হবে ভ্যালুটা? ম্যাম সিওডি। সিওডিটা বেশি হবে কিন্তু, কারণ আমাদের সিওডি তে অক্সিজেন ডিমান্ড বেশি লাগতেছে বিকজ অফ অর্গানিক এন্ড ইনঅর্গানিক যে ওয়েস্ট আছে সেটা ডিকম্পোজ করতে। বাট বিওডি তে শুধু আমাদের অর্গানিক ওয়েস্টটা লাগতেছে কিন্তু। সো তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসে, এখানে হয়তো লেখা নাই ওয়াই সিওডি ইজ গ্রেটার দেন বিওডি, তাহলে তোমরা এরকম ইলাবোরেটলি ডেফিনিশন দিয়ে জাস্ট এক্সপ্লেন করে দিবা। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা বুঝতে পারছি, কার মনে হয় না কোনো কোশ্চেন আছে? এরপরে আমরা সামনের দিকে যদি একটু আগাই দেখতে পাবা যে প্যাথোজেন আছে। সো প্যাথোজেনটা কি একটু দেখো, আমরা যেটা পড়তেছি সেটা হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার নিয়ে ডিসকাস করতেছি। এখন ওয়াটারে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ব্যাকটেরিয়া অথবা ভাইরাস থাকতে পারে যেটার কারণে আমাদের ওয়াটার রিলেটেড ডিজিজ হয়ে থাকতে পারে, লাইক টাইফয়েড, দেন তারপর হলো হেপাটাইটিস বি, এছাড়া আরো অনেক ডিজিজ হতে পারে ওয়াটার রিলেটেড। এখন এই যে যে ডিজিজ গুলো হচ্ছে, এই ডিজিজ গুলো হওয়ার পিছনে কি অবভিয়াসলি কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো প্যাথোজেন কাজ করতেছে কিন্তু। যে প্যাথোজেন গুলা অথবা যে মাইক্রো অর্গানিজম গুলা আমাদের ওয়াটারের প্রেজেন্ট থেকে কন্টামিনেশন করতেছে অথবা কন্টামিনেটেড করতেছে। তাহলে দেখো এখানে কি বলছে, such contamination may introduce a variety of intestinal pathogen। তার মানে আমাদের ওয়াটারের ভিতর কিছু প্যাথোজেন অথবা মাইক্রো অর্গানিজম যদি প্রেজেন্ট থাকে সেগুলো হলো আমাদের কন্টামিনেশন করে থাকে। লাইক হলো টাইফয়েডের জন্য যে ব্যাকটেরিয়াটা আমাদের মানে দায়ী থাকে সেটা হলো স্যালমোনেলা টাইফাই। সিমিলারলি আমাদের দেখো হেপাটাইটিস বি এর জন্য কিন্তু অনেক ভাইরাস এটা দায়ী থাকতেছে। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া গুলো ওয়াটারে প্রেজেন্ট থাকে এবং এই প্যাথোজেন গুলো আমাদের নানা প্রকারের হার্মফুল ডিজিজ ক্রিয়েট করে থাকে। সো আমরা প্রিফার করব ওয়াটারে যাতে কোনো প্রকারের প্যাথোজেন প্রেজেন্ট না থাকে। তাহলে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই সেটার জন্য অবভিয়াসলি আমাদের টেস্ট করতে হবে। এখন ইন জেনারেল কেসে দেখবা যে আমাদের এই যে যে ড্রিঙ্কিং যে ওয়াটারটা আছে সেখানে মাইক্রোবিয়াল প্যাথোজেন অথবা মাইক্রো অর্গানিজমের মানে প্রেজেন্টটা মনিটর করাটা খুবই ডিফিকাল্ট এবং ইনপ্র্যাকটিসেবল। তাহলে আমরা কিভাবে এটাকে মনিটর করতে পারি অথবা আইডেন্টিফাই করতে পারি? এখানে আমরা যেটা করে থাকি সেটা হলো একটা ইন্ডিকেটর অর্গানিজম ইউজ করে থাকি। তুমি নাম থেকেই বুঝতে পারতেছো যে যে অর্গানিজমটা আমাদের ইন্ডিকেট করবে, কি ইন্ডিকেট করবে? দ্য প্রেজেন্স অফ প্যাথোজেন। তাহলে কোনো একটা অর্গানিজম যখন আমাদের প্যাথোজেনের ইন্ডিকেশন করবে সেই অর্গানিজমটাকে আমরা বলতেছি হলো ইন্ডিকেটর অর্গানিজম। তাহলে কোন অর্গানিজমটা ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে কাজ করতেছে এখানে একটু যদি আমরা দেখি, কলিফর্ম গ্রুপ। এবং এখানে তোমার একটা কথা বলে দেওয়া আছে, একটু দেখো, an indicator organism is on that presence presumes that contamination has occurred and suggests the nature and extent of contamination। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের ইন্ডিকেটর অর্গানিজম গুলা যদি পানিতে প্রেজেন্ট থাকে সেখান থেকে আমি বুঝতে পারবো যে আমাদের পানিটা কন্টামিনেটেড। আর পানিটা কন্টামিনেটেড মানেই হলো আমাদেরকে বুঝতে হবে এখানে প্যাথোজেন প্রেজেন্ট আছে। সো তাহলে আমাদের ফার্স্টে চেক করে দেখতে হবে ইন্ডিকেটর অর্গানিজমের প্রেজেন্স আছে কি নাই। এবং আমরা যে ইন্ডিকেটর অর্গানিজমটা ইউজ করি এটা হলো কলিফর্ম গ্রুপ বলা হয়, তোমরা ল্যাবেও করবা। এটা হলো নরমালি আমাদের
ইন্টেস্টিনাল যে ট্রাক অর আদার ওয়ার্ম ব্লাডের যে এনিমেল আছে সেটার এক্সক্রিটেড ওয়েস্টের ভিতর হলো আমাদের প্রেজেন্ট থাকে, এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের 500 মিলিয়ন পার গ্রামের মতো অথবা লার্জ অ্যামাউন্টে নাম্বারে প্রেজেন্ট থাকতে পারে। এবং এইটার প্রেজেন্ট দ্বারা বোঝাচ্ছে যে নন প্যাথোজেনিক, এটা অনেক সময় নন প্যাথোজেনিকও হতে পারে বাট প্যাথোজেনিকও হতে পারে। তাহলে এই যে যে কলিফর্ম যে গ্রুপটা আছে সেটার প্রেজেন্স থেকে আমরা বুঝবো যে আমাদের ওয়াটারের ভিতর ফিকাল ম্যাটেরিয়াল আছে, আর ওয়াটারের ভিতর যদি ফিকাল ম্যাটেরিয়াল থাকে দ্যাট মিন্স এখানে প্যাথোজেন প্রেজেন্ট থাকতে পারে। এবং কনভার্সলি আমরা বলতে পারি অর্গানিজম অথবা ইন্ডিকেটর যে অর্গানিজম লাইক কলিফর্ম গ্রুপ, কিন্তু এটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের ফিকাল ম্যাটেরিয়ালও অ্যাবসেন্ট এবং প্যাথোজেনও মোস্ট প্রবাবলি অ্যাবসেন্ট। তো আমাদের মেইন কাজটা থাকবে, তোমরা ল্যাবেও করবা, যে আমাদের কলিফর্ম যে গ্রুপটা আছে অথবা ফিকাল কলিফর্ম অথবা টোটাল কলিফর্ম কয়টা আছে অথবা আছে কি নাই সেটা আমরা মেজার করে থাকি। একটু দেখো এখানে তোমাদের লেখা আছে কলিফর্ম স্পেসিস, যেটা এই যে কলিফর্ম যে গ্রুপটা অথবা যে ব্যাকটেরিয়াটা আছে স্পেশালি হলো ইকোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া বোথ ফিকাল এবং নন ফিকাল দুইটা অরিজিনেই থাকতে পারে। সো আমি একটা ওয়াটারে আমার দেখবো হলো টোটাল কলিফর্ম কতটুকু আছে অথবা কয়টা ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া আছে, এবং টোটাল কলিফর্ম দ্বারা বোঝাচ্ছে ফিকাল এবং নন ফিকাল দুইটাই। তাহলে এটা কম্বিনেশন আমরা যদি ফিকাল কলিফর্ম কতটুকু এবং নন ফিকাল কলিফর্ম কতটুকু সেটা যদি আমরা জানি তাহলে টোটাল কলিফর্ম বের করতে পারবো। এখন টোটাল কলিফর্ম যেটা আছে সেটা হলো একটা সার্টেন টেম্পারেচারে আমাদের প্রোডাকশন করা হয়, এবং সার্টেন টেম্পারেচারটা দেখো 35 to 37 ডিগ্রি সেলসিয়াস, এবং ডিউরেশনটা হলো আমাদের 24 থেকে 28 আওয়ার্স। তার মানে তুমি একটু দেখো আমাদের একটা মানে ওয়েস্ট ওয়াটার থাকবে, এই ওয়েস্ট ওয়াটারের ভিতর আমি টেম্পারেচারটা কন্ট্রোল করব এবং টাইমটা কন্ট্রোল করব, কন্ট্রোল করে দেখব আমাদের কয়টা ইকোলাই আসছে। তোমরা ল্যাবে করে দেখবা যে লাইক হলো আমাদের যদি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে কিছু রেড কালার দেয় কিছু ব্লু কালার দেয়, এরকম রেড কালার ব্লু কালারে একটা পেজের উপর দেখবা অথবা একটা মেমব্রেনের উপর দেখবা। তো আমাদের কাজ থাকে হলো এই রেড আর ব্লু কালারের যে মেমব্রেনের উপর যে আমাদের ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আমরা কাউন্ট করি। আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট মোস্ট প্রবাবলি রেড কালারটা হয়তো আমরা ফিকাল কলিফর্মটাকে ইন্ডিকেট করে থাকি, আমি অ্যাকুরেট না কিন্তু। সো রেড আর ব্লু থেকে আমি টোটাল কলিফর্মটা বের করতে পারি, এবং সেখানে অবভিয়াসলি আমাদের এই যে যে ব্যাকটেরিয়াটা আছে এটার প্রোডাকশনের জন্য টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে। সিমিলারলি দেখো ফিকাল কলিফর্মটা সেম, আমাদের ফিকাল কলিফর্মের ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা একটু বেশি হাই থাকে, কারণ হলো এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে অথবা ফিকাল কলিফর্মে যে ব্যাকটেরিয়াগুলো সেটা অনেক টেম্পারেচার টলারেট করতে পারে, এবং হাই টেম্পারেচার আমরা রেখে লাইক হলো 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করি। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো আমরা ওয়াটারের ভিতর কোনো প্রকারের প্যাথোজেন প্রিফার করব না, একদম প্যাথোজেন ফ্রি হতে হবে, আদারওয়াইজ আমাদের কন্টামিনেশন হয়ে নানা প্রকার ডিজিজ হতে পারে। এখন এই প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই সেটা আমরা চেক করি হলো কলিফর্ম গ্রুপের মাধ্যমে, এবং এই টেস্টটাকে বলা হলো টোটাল কলিফর্ম টেস্ট আর ফিকাল কলিফর্ম টেস্ট। তোমরা 332 তে ল্যাবে মোস্ট প্রবাবলি করবা সামনের দিকে। এরপরে একটু দেখো যেটা বলছে আমাদের দুইটা মেথড আছে, দুইটা মেথডের মাধ্যমে হলো আমরা টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্মটা টেস্ট করে থাকি। একটা মাল্টিপল টিউব মেথড আর একটা হলো মেমব্রেন ফিল্টার মেথড, আমরা ল্যাবে মোস্ট প্রবাবলি এটা দিয়ে করি। তাহলে আসো একটু দেখি যে মাল্টিপল টিউব মেথডটা কোনটা। এখানে যেটা বলতেছে আমাদের কিছু টিউব থাকবে, যে টিউবে ডিফারেন্ট অ্যামাউন্টের ওয়াটার থাকবে, এবং এই ওয়াটারের ভিতর আমার সার্টেন একটা মিডিয়া মেইনটেইন করতে হবে যাতে আমাদের ইকোলাইয়ের কালচারটা থাকে অথবা ইকোলাইয়ের গ্রোথটা যাতে হয়।
যদি গ্রোথিং এনভায়রনমেন্ট নাই পাই তাহলে তো আমরা প্যাথোজেনের প্রেজেন্স আছে কি নাই সেটা বুঝতে পারবো না। সো একটা সুইটেবল কালচার মিডিয়া রাখতে হবে যেটা কিনা ল্যাকটোজ ব্রোথ, এবং তোমাদের ফার্স্টে এখানেই কিন্তু বলা ছিল, মোস্ট প্রবাবলি এখানে কোথাও একটা জায়গা বলা ছিল যে ল্যাকটোজ যে সামথিং কিছু একটা থাকবে। আচ্ছা, এরপরে দেখো আমাকে কি বলছে, এবং আফটার এ স্পেসিফাইড ইনকিউবেশন টাইম, তার মানে একটা ডিউরেশন যাওয়ার পরে, ইনকিউবেশনে আমরা রাখার পরে, এবং সার্টেন টেম্পারেচার আমাদের দিতে হবে। দেওয়ার পরে আমরা দেখব যে প্রতিটা টিউবে আমাদের গ্যাস ফর্মেশন হচ্ছে কিনা। যদি গ্যাস ফর্মেশন হয় তাহলে সেটা কিনা একটা পজিটিভ সিগন্যাল দিবে, যে পজিটিভ সিগন্যাল থেকে আমরা বলতে পারবো যে দ্য প্রেজেন্স অফ কলিফর্ম আছে, অথবা আমরা বুঝবো যে দ্য প্রেজেন্স অফ কলিফর্ম। এবং কয়টা পজিটিভ রিয়াকশন দিচ্ছে অথবা ইন্ডিকেশন দিচ্ছে সেখান থেকে হলো একটা প্রবাবল নাম্বার পেতে পারি ব্যাকটেরিয়ার, এবং এই নাম্বারটা কিন্তু কিছুটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে আমরা বের করে থাকি। এটা যেহেতু একটা ইজি এবং সিম্পল মেথড, বাট এখান থেকে ডাইরেক্ট আমরা কলিফর্ম কাউন্ট করতে পারি না। তাহলে একটু দেখো, আমি যদি সামারাইজ করি, আমাদের কিছু টিউব থাকবে এবং টিউবের ভিতর আমি ওয়েস্ট ওয়াটার ঢালবো এবং আমাদের একটা কালচার মিডিয়া দিতে হবে। এরপরে একটা কি ইনকিউবেশন টাইম মেনটেন করে সার্টেন টেম্পারেচার দেখতে হবে যে আমাদের এই টিউব থেকে কোনো গ্যাস ফর্ম হচ্ছে কিনা। গ্যাস ফর্মেশন মানেই হলো আমাদের কলিফর্ম প্রেজেন্স আছে, এবং কতটুকু অথবা কয়টা টিউব পজিটিভ রিয়াকশনে হচ্ছে সেখান থেকে আমরা জাস্ট একটা ব্যাকটেরিয়ার কাউন্ট করতে পারি অথবা নাম্বার বলে দিতে পারি। এটা থেকেই কিন্তু আমরা ডাইরেক্ট কলিফর্মের নাম্বারটা পাই না। আর আমরা ল্যাবে যেটা করি সেটা হলো মেমব্রেন ফিল্টার টেকনিক, নাম থেকে বুঝতে পারতেছো, মেমব্রেন মেথড। এখানে আমাদের অবভিয়াসলি একটা মেমব্রেন থাকবে এবং সেই মেমব্রেনের উপর দিয়ে হলো আমাদের ওয়েস্ট ওয়াটারটা পাস করানো হবে, এবং যে ওয়েস্ট ওয়াটারটা কিনা ফিল্ট্রেট হয়ে পাস হবে। তাহলে একটু দেখো কি বলছে, মেমব্রেন ফিল্টারটা হলো আমাদের টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্মের একটা কাউন্ট দিচ্ছে এবং ডাইরেক্ট কাউন্ট। আর এই মেথডে দেখা যাচ্ছে যে আমাদের এরকম একটা মেমব্রেন থাকে, এই মেমব্রেনে তুমি একটা ফিল্টার পেপার রেখে দিবা, সেই ফিল্টার পেপার দিয়ে হলো আমাদের ওয়াটারটা পাস করাতে হবে সার্টেন একটা ভলিউমের ওয়াটার। এবং আমরা যেই মেমব্রেনটা ইউজ করতেছি সেটা ডায়ামিটারটা মানে পোরের 0.45 মাইক্রোমিটার। যেহেতু এটা পোরের ছিদ্রগুলো খুবই ছোট, আমি যখন এটার ভিতর দিয়ে ওয়াটার পাস করাবো আমাদের কিছু ব্যাকটেরিয়া রিটেইন করে যাবে এবং প্যাথোজেন গুলাই মেইনলি রিটেইন করবে। এবং এটা একটা সার্টেন ইনকিউবেটেড কালচারের ভিতর আমাদের রাখতে হবে যাতে ব্যাকটেরিয়ার গ্রোথটা হয় স্পেসিফাইড পিরিয়ড টাইমে। এরপরে আমরা ইনকিউবেশন থেকে বের করার পরে আমরা কাউন্ট করে দেখব যে আমাদের কলিফর্মটা কয়টা আছে, এবং এই কলিফর্মগুলা কলোনিস আকারে থাকে। কলোনিস মানে হলো তোমার এরকম চেইন আকারে থাকে, দেখবা একটু রাউন্ড রাউন্ড করে, এই যে এরকম এরকম থাকবে, এরকম চেইন আকারে থাকবে। সো কিছু কালার থাকবে যে রেড কালার এবং কিছু ব্লু কালার, এবং এই কালার থেকে আমরা কাউন্ট করে দেখব যে কয়টা রেড এবং কয়টা ব্লু। সেখান থেকে হলো আমরা ডাইরেক্ট কলিফর্মের কাউন্টটা পেয়ে যাই, এই যে দেখো ডাইরেক্ট কাউন্টেড। এবং ল্যাবে হলো আমরা এভাবে ক্যালকুলেট করি। এরপরে দেখো আরেকটা জিনিস একটু লেখা আছে যে আমাদের ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে প্যারামিটার গুলো আছে সেইগুলা হলো ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট না, জাস্ট দেখলাম যে কোন কোন প্যারামিটার গুলো ফিজিক্যাল অথবা কোনগুলা কেমিক্যাল, বায়োলজিক্যাল। এবং ফিকাল কলিফর্ম আর টোটাল কলিফর্ম, বিওডি, সিওডি এগুলা কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার। এবং আমাদের দুইটা স্ট্যান্ডার্ড আছে, যে দুইটা স্ট্যান্ডার্ডে অথবা ক্যাটাগরিতে আমরা ওয়াটার কোয়ালিটিটা মেজার করে থাকি, একটা প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি যেটা বেসিসে সেটা হলো আমাদের হেলথ ক্রাইটেরিয়া ইন্ডিকেট করে, দ্যাট মিনস আমাদের ওয়াটারে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই, ওয়াটারটা কন্টামিনেটেড কিনা সেটা আমরা এনশিওর করি।
আর সেকেন্ডারি যেটা আছে সেটা আমাদের অ্যাস্থেটিক্যাল এবং নন অ্যাস্থেটিক্যাল প্যারামিটারের বেসিসে, লাইক টার্বিড ওয়াটার, সেটা থেকে তুমি কিন্তু অ্যাস্থেটিক্যালি বুঝতে পারতেছো যে কন্টামিনেটেড হতে পারে, অথবা অ্যাস্থেটিক্যালি তুমি প্রিফার করবা না। বাট সিমিলারলি একটা হলো মানে পিওর ওয়াটার, বাট সেইখানে দেখা যাচ্ছে যে কোনো প্রকার টার্বিড নেই, কালার নেই, একদম ওয়াটার কালারই। বাট সেখানে যদি আমাদের আর্সেনিক অথবা আয়রনের প্রেজেন্স থাকে, তাহলে কিন্তু সেটা নন অ্যাস্থেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিকেট করে থাকে। সো আমরা মোটামুটি সবগুলা নিয়ে কিন্তু ডিসকাস করছি, যে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্যারামিটারগুলো কি কি। তোমাদের ওয়াটার কোয়ালিটি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, ফার্স্ট চ্যাপ্টার। এবং এখানে একটু দেখো যে আমরা যে প্যারামিটার গুলা নিয়ে ডিসকাস করলাম, সেটার হলো আমার কিছু রেঞ্জ দেওয়া আছে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট, সবাই এটা মুখস্থ রাখবা একদম। এবং লাস্টের দিকে দেখো আমাদের কিন্তু টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম যেটা একদম জিরো প্রিফার করি। সো ডাব্লিউএইচও গাইডলাইন বেসিসে আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড বেসিসে। সো এটা একটু সবাই মুখস্থ রাখার ট্রাই করবা। আর এরপরে লাস্ট আরেকটা হলো মানে হাতে লেখাই তোমাদের ডিফারেন্স টাইপে দেওয়া আছে পার্থক্য, একটা পোর্টেবল ওয়াটার আর একটা প্যালাটেবল ওয়াটার। আমি এটা একদম ফার্স্ট ক্লাসেই তোমাদের পড়াইছি। আরেকটা টার্ম বলছিলাম সেটা হলো হোলসাম ওয়াটারও বলছি। সো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা থাকবে, আমি আজকে শুরু করব না, জাস্ট একটু বলি। আমাদের ওয়াটার ট্রিটমেন্টে আমরা চলে যাব। এতক্ষণ তো আমরা প্যারামিটার গুলা নিয়ে ডিসকাস করলাম। এখন আমি যদি দেখি যে আমাদের প্যারামিটার গুলা ওকে নেই অথবা গুড ওয়াটার না, সো অবভিয়াসলি আমাদের ওয়াটারটাকে কি পিউরিফাই করতে হবে কিন্তু। এবং এই পিউরিফাইরে কিছু মেথড আছে, আমরা ইন ডিটেলস এখানে দেখব স্ক্রিনিং, প্লেন সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন আর রিকার্বনেশন। বাকিগুলোও একটু করে জানবো, বাট ডিটেলস দেখবো এগুলা। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এতটুকু পোর্শন পর্যন্তই আমি রাখতেছি। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা। সবাই বুঝতে পারছো? বিওডি আর সিওডি টা একটু ভালো মতো করবা। আমি নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি তোমাদের বিওডি সিওডি রিলেটেড দুই একটা ম্যাথ করাই, দেন আমরা ওয়াটার ট্রিটমেন্টে চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।